বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো সমসাময়িক যেসব বিষয়গুলো বেশ আলোচিত সেসব বিষয় নিয়ে। তার পূর্বে দুটি বিষয় আপনাদের জানাতে চাই। সেটা হচ্ছে, অত্যন্ত ক্ষোভ ও ঘৃণার সাথে আমি জানাচ্ছি যে আজকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে কাজ করেছে, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি জামায়াতের নেতা এটিএম আজহারকে সর্বোচ্চ আদালতে সাজাপ্রাপ্ত থাকা পরেও রিভিউ করে তাকে খালাস দেয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের প্রতি অবমাননা করা হয়েছে। আমি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি। তবে এটাও ঠিক, যখনই আওয়ামী লীগ আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, এগুলোর পুনর্বিবেচনা করা হবে এবং যে সমস্ত ষড়যন্ত্রকারী এর সাথে জড়িত ছিল তাদেরকেও আইনের আয়তায় আনা হবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে একটি বানোয়াট গল্প মিডিয়ায় ছাড়া হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ৪ তারিখে এবং ৫ তারিখে কি করেছেন, কি বলেছেন, একটা কল্প কাহিনী বাজারে ছাড়া হয়েছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এটা নেহায়েতি একটি প্রোপাগান্ডা করার জন্য কল্পনা প্রসূত। ওরা এরকমই, এই কিছুদিন পর পর যখন দেখছে এখন পতনের সময় হয়ে গেছে, এখন এই কল্প কাহিনী ছেড়ে ওইটাকে ব্যালেন্স করার একটা অশুভ পায় তারা। যাই হোক, আপনারা নিশ্চয় জানেন আরেকটি খবর বেরিয়েছে যে জামায়াতের আমির গত শনিবার রাতে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছে। মূলত জামায়াতের আমিরের ইচ্ছায় সেই সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে চেয়েছে। এনুস সাহেবের সাথে দেখা করার পরে, মিটিং করার পরে, তারপরে সেখানে তার মূল উদ্দেশ্য ছিল একটা দুতিয়ালি করার, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেনাপ্রধান আগের মতোই তাকে স্পষ্ট তার পূর্বের অবস্থান জানিয়ে দিয়েছে। এবং আমি এটাও ধারণা করি সেনাপ্রধান জামায়াতকে, তারা যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এজন্য এখনো যে তারা ক্ষমা চায় নাই, এটা সামরিক বাহিনীর মধ্যে একটা অসন্তোষ এখনো আছে, এটাও তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সম্ভবত তাই পরিপ্রেক্ষিতে আজকে শফিকুর রহমান ক্ষমা চেয়েছে। কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে। জামাত একটা ধোঁকাবাজ, ওদের যারা আছে, দল যারা করবে, ধোঁকাবাজ ছাড়া এই দল কেউ করতে পারে না।
সমস্ত মিডিয়াতে প্রচার করা হয়েছে জামাত মুক্তিযুদ্ধের অবস্থানের জন্য ক্ষমা চেয়েছে। আসলে সে তা বলেনি। সে আগের মতোই ঘুরিয়ে পিছিয়ে বলেছে যে আমাদের দ্বারা যদি কারো কোনো ক্ষতি হয় বা আমরা যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি, এটা সেটা নানান তাল করে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী, দুঃখিত। কিন্তু একবারও সে বলে নাই যে আমরা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে ভুল করেছি। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বের নেতারা যে সমস্ত অপকর্ম কুকর্মের সাথে, হত্যা ধর্ষণের সাথে, অগ্নিসংযোগের সাথে জড়িত ছিল, সেজন্য আমরা অনুতপ্ত, আমরা জাতির কাছে ক্ষমা চাই, এই সমস্ত ধারে নেই। তারা এমন ভাবে কথা বলছে মনে হয় কয়েকদিন আগে কোনো সমস্যা টমস্যা হয়ে থাকলে সেসবের কারণে ক্ষমা চাচ্ছে। এটা যে কোনো দলই যে কোনো কিছু বলতে পারে। তো এটা আরেকটা ধোঁকাবাজি করলো, মানুষের সাথে আরেকটা প্রতারণা করলো জামাত। এই হলো জামাতের চরিত্র। আপনারা আরেকটা জিনিস নিশ্চয়ই শুনেছেন যে ডক্টর ইউনূস শনিবারে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার সময় বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশে এবং বিদেশে। সকল দিক থেকে সে আক্রমণের সম্মুখীন হয়েছে। তো ওনার মতো একটা রুটলেস লোক, যার কোনো ভিত্তি নেই, বেসলেস মানুষ, আওয়ামী লীগের মতো একটি বিশাল জনসমর্থিত সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল উনি এক কলমের খোঁচায় নিষিদ্ধ করে দিবেন, আওয়ামী লীগ ঘুমিয়ে থাকবে, এটাই কি উনি ভেবেছিলেন? এখন যখন সারা বিশ্ব থেকে চাপ আসতেছে, দেশের প্রতিটি মানুষ জামাত ছাড়া আর উনি নিজে ছাড়া প্রতিটি মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে, তখন উনি বলতেছে আমি যুদ্ধের সম্মুখীন হয়েছি। তো আপনি যুদ্ধ ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাথে, আপনাকে কে রক্ষা করবে? আওয়ামী লীগের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল ইয়াহিয়া খান। তার পরিণতি কি হয়েছে সবাই জানে। তার পরিণতিতে বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ইয়াহিয়া খান উৎখাত হয়েছে। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি ডক্টর ইউনূস যুদ্ধ ঘোষণা করেছেন। আপনি ভেবেছেন আপনি আরামে আয়েশে সংস্কারের নাম দিয়ে নির্বাচনের মূলা ঝুলিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করবেন, দেশটাকে লুটপাট করবেন। নিজে তো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন, আরো যা আছে সবকিছু কাঁচায় কুচিয়ে আপনি সব নিয়ে যাবেন। এই স্বপ্নে আপনি বিভোর ছিলেন। এত সহজ আওয়ামী লীগকে চিনতে ভুল করে ফেলেছে। আপনি বলেছেন যুদ্ধের পরিস্থিতি, আপনি এখন টের পাচ্ছেন আওয়ামী লীগ কি, কিন্তু আওয়ামী লীগ এখনো যুদ্ধ ঘোষণা করেনি। আওয়ামী লীগ মাত্র ওয়ার্ম আপে আছে।
আপনার বিরুদ্ধে আওয়ামী লীগ যুদ্ধ ঘোষণার প্রয়োজন হবে না। আপনি রিহার্সালের মধ্যে আপনি উৎখাত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকটি বিপজ্জনক কথা উনি সেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপে বলেছে, এখানকে সে ভারতকে টেনে নিয়ে যাচ্ছে। আরেক বিপদ সে ওয়েলকাম করতেছে। উনি কোন প্রমাণ দেয় নাই যে এই কারণে এইভাবে ভারত আমাকে বা আমার সরকারকে অস্থিতিশীল করতে চায় বা উৎখাত করতে চায়। উনি ঢালাও একটা মন্তব্য করে ফেলেছেন, এর জন্য তাকে খেসারত দিতে হবে। এইসব বলে তো সামরিক বাহিনী যে অবস্থান নিয়েছে সেখান থেকে তাদেরকে বিরত রাখা যাবে না। সামরিক বাহিনীর অবস্থান গতকালকে স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় তারা আপোষহীন। তার মানে হচ্ছে গত মঙ্গলবার সেনাপ্রধান যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর বহু সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বিদেশ সফরে গিয়ে শুনেছে তার সরকার নাই, সরকার উল্টে গেছে। এমনকি 1990 সালে 6 আগস্ট গোলাম ইসাক খান পাকিস্তানের রাষ্ট্রপতি বেনজির ভুট্টোকে সে কিন্তু নির্বাচিত ছিল, আপনি তো তাও না, নির্বাচিত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে দুর্নীতির দায়ে বরখাস্ত করেছিল। সুপ্রিম কোর্টের রেফারেন্স জালিয়াতি করে আপনি যে অপরাধ করেছেন এটা দেশদ্রোহিতা, সংবিধান লঙ্ঘন। এটার জন্য আপনাকে শাস্তি পেতেই হবে, এটা শুধু সময়ের ব্যাপার। এবং দেশবাসী মনে করে মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সামরিক বাহিনী যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে, সেটা যে কোনো সময় যে কোনো দিন হতে পারে। জাতি এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।